আমার বন্ধু ইয়ামিনের মৃত্যু। তার লাশটা যে ট্যাঙ্কারের উপর থেকে নামানো হচ্ছে এবং নামানোর পরে ব্যারিকেডের ওই সাইডে তাকে যেভাবে ফেলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর মতো আমারও একটি স্বপ্ন ছিল যে বিসিএস এ অংশগ্রহণ করব। তো বিসিএসে অংশগ্রহণ করার ক্ষেত্রে যদি অর্ধেকের বেশি কোটাই থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো বাকি সবার সাথে যে মানে একটি অন্যায্য ব্যবহার করা হচ্ছে, এটা বুঝতে তো আসলে রকেট সায়েন্স লাগে না। এই অন্যায়ের প্রতিবাদ থেকে এবং এই অন্যায্য তার বিরুদ্ধে এবং আমার হিস্সা বুঝে নেওয়ার জন্যই মূলত এই শুরুতে এই কোটা আন্দোলনে আমার যুক্ত হওয়া। সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনা আমার কাছে ছিল বা আমার জুলাইয়ে ঘটেছে, সেটা হচ্ছে আমার বন্ধু ইয়ামিনের মৃত্যু। আমি ফজরের নামাজ পড়তে গেছি এবং মসজিদে ইয়ামিনকে পাই নাই, ঠিক আছে, এরকম কোনো দিন হয় নাই। তো এত সহজ সরল এবং ধর্মভীরু একটা ছেলে, সে হচ্ছে যখন আন্দোলনে গিয়েছে, আন্দোলনে অংশগ্রহণ করেছে, সেও শুরু থেকেই অংশগ্রহণ করেছে, সেও আমার সাথে যোগাযোগ মেনটেন করতো, সে এমআইএসটির শিক্ষার্থী ছিল। ইয়ামিনের মৃত্যুর যে ভিডিওটা যখন ইন্টারনেটে ভাইরাল হয়, তখন প্রথমবার যখন আমি দেখি, তখন আমি চিনতে পারি না যে এটা আমার ফ্রেন্ড ইয়ামিন। তার লাশটা যে ট্যাঙ্কারের উপর থেকে নামানো হচ্ছে এবং নামানোর পরে ব্যারিকেডের ওই সাইডে তাকে যেভাবে ফেলা হচ্ছে, এইটা দেখে সারা বাংলার মানুষ যেভাবে কেঁদেছে, আমার কান্নাটা অবশ্যই তার থেকে খুবই আলাদা ছিল। পরবর্তীতে যখন আমার অনেক মানে আমার এলাকার যে বন্ধুবান্ধব রয়েছে, তারা যখন আমাকে ফোন দিয়ে বলে যে ইয়ামিন মারা গেছে, এরপরে আমি ভিডিওটা আবার দেখি এবং পরে যখন দেখি যে কি নির্মমভাবে আমার বন্ধুকে পুলিশ মেরে ফেলেছে, এটা দেখার পরে আমি মনে হয় পুরা জুলাই আমি একবারও কান্না করি নাই। শুধুমাত্র ওই ভিডিওটা দেখার সময় আমার কান্না আসে। এবং যেভাবে ইয়ামিনকে মারা হয়েছে, সেটা পুরোপুরি পুলিশের যে নির্মমতা ছিল, সেটার একটা পিক চিত্র সেখানে ফুটে উঠেছে। আন্দোলন চলাকালীন যে বাকি সময়টা ছিল এবং আন্দোলন পরবর্তী সময় থেকে আমি এখনও যে দেশ গঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছি, তার পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে আমার বন্ধু ইয়ামিন। আন্দোলন যখন ছোট পরিসর থেকে বড় পরিসরে যখন যায়, তখন আমাদেরকে হচ্ছে এই আন্দোলনের বিভিন্ন পয়েন্টগুলো বা বিভিন্ন হলগুলো সমন্বয় করার জন্য মূলত হচ্ছে এই সমন্বয়ক তালিকাটা আসার প্রয়োজনীয়তা অনুভব করা হয়। এর আগে হচ্ছে মূলত ভলেন্টিয়ার্স ছিল, আমি ভলেন্টিয়ার হিসেবে শুরুতে ছিলাম। তো ভলেন্টিয়ার দ্বারা হচ্ছে শুরুতে হচ্ছে আন্দোলনটা নিয়ে মানে কোথায় কোন দিকে যাবে বা কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে আন্দোলন যেভাবে চলে আর কি, সেজন্য হচ্ছে ভলেন্টিয়ারের দরকার ছিল। বাট আন্দোলনটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তখন হচ্ছে এই বড় বড় পয়েন্টগুলোকে কানেক্ট করার জন্য হচ্ছে তখন সমন্বয়ক প্যানেলের তৈরির একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। তো শুরু থেকেই যখন সমন্বয়ক লিস্টটা তৈরি করা হচ্ছিল, তখন সমন্বয়ক হওয়ার জন্য অনেকেই হচ্ছে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু অনেকে তার নিজের নিরাপত্তার কথা ভেবে বা পরিবারের নিরাপত্তার কথা ভেবে তারা হচ্ছে তাদের নামটা সমন্বয়ক প্যানেলে দিতে ইচ্ছুক বোধ করেনি। আবার এমনও কয়েকজন তারা তাদের নাম দিয়েছে কিন্তু ছদ্মনাম, এরকম অংশ দেখা গিয়েছে। কিন্তু আমাকে যখন সমন্বয়ক হওয়ার জন্য অ্যাপ্রোচ করা হয়, তখন আসলে মানে আমি সত্য কথা বলতে এত কিছু ভাবি নাই। বিকজ তখন দেশে এত কিছু হয়ে গেছিল, তখন আসলে নিজের পরিবারের কথা ভাবার মতো পরিস্থিতি ছিল না। আর এই সময়টাতে হচ্ছে অনেকে ভয় পেলেও আমি হচ্ছে কোনো রকম ভয় আমি পাই নাই এবং আমার ভয় তখন তেমন কোনো কাজ করে নাই। আমি আমার যে নাম ইসমাইল হোসেন রুদ্র, আমি সেটাই হচ্ছে তাদেরকে বলি যে আপনারা এই নামটাই দেন, কোনো ছদ্মনাম দেওয়ার দরকার নাই। আমার পরিবারেই যারা হচ্ছে পুলিশ এর বিভিন্ন র্যাঙ্কে ছিল, তারা যখন এটা জানতে পারে, তারা হচ্ছে আমাকে রীতিমতো থ্রেটই দেয়। আমার বাবা মাকে ফোন করে যে আপনার ছেলে খুব তো বাইরে গেছে, এখন দেখি সমন্বয়ক হয়ে গেছে।
এই ধরনের কথা বলে তারা হচ্ছে আমার পরিবারকে প্রথমে হচ্ছে ভয় দেখায় এবং পরবর্তীতে আমার যে এলাকা সাভারের ব্যাংকটাউন এলাকা, ওই ব্যাংকটাউন এলাকাতে হচ্ছে আওয়ামী লীগের যারা ছিল তারা হচ্ছে লিস্ট করে, ঠিক আছে, এবং সেই লিস্টে প্রথমেই ছিল আমার নাম। এটা যখন আমার বাসায় জানতে পারে, আমার বাসা থেকে মূলত অনেক আমাকে বুঝায় যে নামটা যাতে কাটায় নেই বা এরকম। আমি তখন আমার ফ্যামিলিকে বুঝাই যে দেখো, ইয়ামিন তো মারা গেছে, ইয়ামিন তো আর ফিরে আসতেছে না। এখন আমিও যদি কখনো মারা যাই, আমার নাম থাকুক আর না থাকুক, আমি মনে করি যে আমি অলরেডি শহীদ হয়ে গেছি। এবং আহ, এটা ছাড়াও ধরেন যে আম, পুলিশ পুলিশের হচ্ছে কয়েকজন, তারা হচ্ছে একদিন রাতে আসছিল, তারা হচ্ছে সিভিল ড্রেসেই মূলত আমাদের বাসায় আসছিল। এবং আমার আব্বু তখন বাসায় ছিল। আব্বুর সাথে আসলে তারা কতটা বাজে ব্যবহার করছে সেটা আব্বু আমাকে আর পরে বলে নাই, বাট শুধু এইটুকুই বলছে যাতে সাবধানে থাকি, ঠিক আছে, পুলিশ আসছিল বাসায়, যাতে সাবধানে থাকি। এবং বাকি জিনিসটা আব্বু হয়তো নিজে নিজেই হজম করছে, আমাকে আর মানে ভয় দেখাইতে চায় নাই।